পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা ৩৮। জ্যাস কিছুই করল না। সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন চারপাশের কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। তার এই অস্বাভাবিক নীরবতা দেখে রঘুভাই খানিকটা অবাক হয়ে গেল। মুখে বাঁকা হাসি এনে সে যখনই বন্দুক বের করতে যাবে, ঠিক তখনই জ্যাস হালকা করে চোখের ইশারা করল। মুহূর্তের মধ্যে চারপাশের লোকজন রঘুভাইকে ঘিরে ধরল। হাততালির সাথে সাথে যেন কোথা থেকে আরও লোক এসে উপস্থিত হলো। সবাই মিলে তাকে আটকে ফেলল। রঘুভাই বিস্মিত চোখে জ্যাসের দিকে তাকিয়ে রইল। জ্যাস ধীরে ধীরে হাসল। তারপর বলল, লোকজন তোর, বন্দুক তোর, জায়গাও তোর, কিন্তু খেলা চলবে আমার ইশারায়। আমি আগেই জানতাম তুই এমন কিছুই করবি, তাই তোর লোকদের আমি আগেই কিনে রেখেছি। ভুলে যাস না, আমি জ্যাস শিকদার, দেশের নাম্বার 1 মাফিয়াদের বস। আর তুই সামান্য এক অস্ত্র পাচারকারী হয়ে আমার সাথে টেক্কা দিবি। আগেই আমি ফারহান জানোয়ারের কাছ থেকে তোর বিষয় সব জেনেই নিয়েছিলাম। জ্যাস নিজে কোনো হাত না লাগিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করলো। তারপর করবীকে সঙ্গে নিয়ে দ্রুত জেসমিনের মায়ের রুমে গেল। অনেক কষ্টে তালা ভেঙে তাকে উদ্ধার করা হলো। দেরি না করে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নূর পৌঁছালো সবার শেষে। যখন পরিস্থিতি প্রায় শান্ত, সে রাগী চোখে হামজার দিকে তাকালো। হামজা মাথা চুলকে হালকা হাসি দিয়ে বলল, সরি ব্রো, আসতে একটু দেরি হয়ে গেল। জঙ্গলের রাস্তা তো। জ্যাস কোনো উত্তর দিল না। সে শুধু শাশুড়িকে গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে রওনা দিল। গাড়ির ভেতরে করবী মায়ের হাত শক্ত করে ধরে বসে আছে। জেসমিন নিঃশব্দে তাকিয়ে আছে মায়ের ফ্যাকাশে মুখের দিকে। কতদিন পর তারা মাকে দেখেছে, তবুও সেই মুখ আজ অচেতন, ক্লান্ত আর অবহেলার চিহ্ন ভরা। তাদের চোখের সামনে মা নিস্তেজ হয়ে পড়ে আছে। এই দৃশ্য সহ্য করা কঠিন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো শহরের সবচেয়ে ভালো জায়গায়। দক্ষ ডাক্তারের তত্ত্বাবধানে ভর্তি করা হলো। কোনো চিকিৎসার অভাব রাখা হলো না। দীর্ঘদিনের অবহেলা, অপুষ্টি আর অযত্নের কারণে তার এই অবস্থা হয়েছে। তবে সঠিক চিকিৎসা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন, ডাক্তাররা আশ্বাস দিলেন। তবুও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। চোখের নিচে কালচে দাগ, শরীর দুর্বল, দৃষ্টি ঝাপসা। মায়ের অবস্থা দেখে করবী নিজেকে সামলাতে পারল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। জ্যাস তার পাশে দাঁড়িয়ে নরম গলায় বলল, সব ঠিক হয়ে যাবে, মা সুস্থ হয়ে উঠবেন করবী, বিশ্বাস রাখো, সব ঠিক করে দেব। সময়ের সাথে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলো। সবাই ধীরে ধীরে নিজ নিজ জায়গায় ফিরে গেল। নূর চলে গেল, তার নিজের মা অসুস্থ। হামজাও ফিরে গেল সেই দ্বীপে, যা এখন তাদের নিয়ন্ত্রণে। হাসপাতালে মায়ের চিকিৎসা চলতে থাকলো। মেহরাব ডাক্তারদের সঙ্গে থেকে সব কিছু দেখাশোনা করছে। একসময় জ্যাস জেসমিনকে বলল, তুমিও বাসায় চলে যাও, আজ থেকে তুমি আর মা আমাদের সাথেই থাকবে। করবীও একই কথা বলল, আমি মাকে সব সময় আমার পাশে চাই, আজ থেকে তোমরা আমাদের সাথেই থাকবে। জেসমিন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু নিজেরও কিছু জিনিসপত্র গোছানোর প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত সে বাড়ির দিকে রওনা দিল। করবী শান্ত গলায় বলল, আপনিও চলে যান, আমি মায়ের পাশে থাকব। মায়ের অবস্থা এখন অনেকটাই ভালো। তবুও জ্যাস তাকে একা রেখে যেতে চাইল না। দৃঢ় গলায় বলল, তুমি গেলে একসাথেই যাব। করবী প্রথমে একটু বিরক্ত হলো, কিন্তু কিছুক্ষণ পর জ্যাসের এই জেদে লুকিয়ে থাকা ভালোবাসা বুঝে তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সারা রাত জ্যাস করবীর খেয়াল রেখেছে। কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করেছে, কিছু লাগবে? রাতের শেষ প্রহরে ক্লান্ত করবী অজান্তেই জ্যাসের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জ্যাস নড়ল না, স্থির হয়ে বসে রইল, শুধু তাকিয়ে রইল তার মুখের দিকে। মনে হলো জীবনে যেন অনেক কিছুই পেয়ে গেছে সে। এই দৃশ্য, করবী তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, এটাই তো ছিল তার এক সময়কার স্বপ্ন। কিন্তু হঠাৎই মনে আরেকটা ভাবনা এলো, যদি কোনোদিন করবী অন্য কারো কাঁধে এভাবে মাথা রাখে। চিন্তাটাই তার ভেতর আগুন ধরিয়ে দিল। হিংসায় বুকটা জ্বলে উঠল। করবী আমার, শুধুই আমার। কত খারাপ মানুষেরও তো সংসার হয়, আমার সংসার না হয় একটু ভিন্ন হবে? পরক্ষণে নিজেকে ধমকালো সে। না, এসব কি ভাবছি আমি? এগুলো গল্পে মানায়, সিনেমায় মানায়, আমার মতো একজন মাফিয়ার জীবনে না। সকালে ঘুম ভাঙতেই করবী বুঝতে পারল সে এখনও জ্যাসের কাঁধে হেলান দিয়ে আছে। লজ্জায় তড়িঘড়ি করে সরে গেল। সে আঁচল ঠিক করে দ্রুত মায়ের কেবিনের দিকে এগোলো। ভেতরে ঢুকেই থমকে গেল। মায়ের জ্ঞান ফিরেছে। মা ধীরে ধীরে চারপাশে তাকাচ্ছে। করবী কাপা পায়ে এক পা করে এগিয়ে গেল। সামনে দাঁড়াতেই দুজনের চোখ ভিজে উঠল। মা যেন বিশ্বাস করতে পারছেন না এটা স্বপ্ন না বাস্তব। করবী এগিয়ে গিয়ে মায়ের হাত ধরল। সে স্পর্শে মায়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। করবী আলতো করে তা মুছে দিল। ঠিক তখনই জেসমিন এসে ঢুকলো। দুই মেয়েকে একসাথে দেখে করবীর মায়ের আনন্দ আর ধরে না। তিনি এক হাতে করবী, অন্য হাতে জেসমিনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনজনই কেঁদে উঠল আনন্দে।
এতদিনের কষ্ট হারানোর ভয়, আরবার ফিরে পাওয়ার আনন্দ, সব মিলিয়ে আবেগে ভরে উঠল মুহূর্তটা। করবি তো আশাই ছেড়ে দিয়েছিল, ভেবেছিল মা আর বোন হয়তো আর বেঁচে নেই, কিন্তু ভাগ্য যেন তাদের জন্য অন্য গল্প লিখে রেখেছিল। ডাক্তার জানালেন আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা চালাতে হবে। করবি নিজেই মায়ের দেখাশোনার দায়িত্ব নিল। এদিকে জ্যাস বাইরে বসে আছে, ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এই সেই ফুপি, যাকে সে মায়ের পর সবচেয়ে বেশি ভালোবাসত, কিন্তু ভুল বোঝাবুঝি, মিথ্যে অভিযোগ আর অভিমান তাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। অথচ এই মানুষটাই তার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছে। এই উপলব্ধি জ্যাসকে নীরব করে দিল। করবি বলল, আম্মু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর জ্যাসের দিকে তাকিয়ে বলল, ভেতরে আসুন। জ্যাস কিছুটা দ্বিধায় পড়ে গেল, তারপর ধীরে ধীরে কেবিনে ঢুকলো। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল মলিন মুখে শুয়ে থাকা সেই মানুষটার দিকে। করবির মা প্রথমে চিনতে পারলেন না, কিন্তু একটি পরেই মুখে আলো ফুটে উঠল। জ্যাস, শৈশবের সেই ছেলেটা আজ তার সামনে দাঁড়িয়ে। তার চোখে কোনো ঘৃণা নেই, আছে শুধু ভালোবাসা। মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জ্যাস এগিয়ে এসে নরম গলায় বলল, আপনি ঠিক আছেন? কথা খুব বেশি হলো না, কিন্তু নীরবতাই যেন সব কথা বলে দিল। ঠিক তখনই নূর ফুল হাতে কেবিনে ঢুকলো। আন্টি, কেমন আছেন? আমাকে হয়তো চিনবেন না, আমি আপনার মেয়ের বড় মেয়ের বান্ধবী, তবে আমি আপনাকে চিনি। আপনি আমার আরেক মা, তাই না করবি? এক এক করে সবাই এলো। মেহেরাব, ফারিয়া ভাবি, রিমকি ভাবি, হামজা, আশিক। কেবিনটা আবার প্রাণবন্ত হয়ে উঠল। নূর বলল, আমি আছি আন্টির পাশে। করবি, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। ভাইয়া, আপনিও চান? হামজা বলল, হ্যাঁ যা, বাসায় গিয়ে একটু খেয়ে দিয়ে আয়। জেসমিনও বলল, আমি আছি এখানে। মেহেরাব বলল, সেও যাবে। জ্যাস একটু বিরক্ত হলো। মেহেরাবের ওদের সাথে যাওয়ার কি দরকার? তার মুখ দেখেই সবাই চুপচাপ হেসে ফেলল। বাসায় ফিরে জ্যাস সরাসরি করবিকে নিয়ে নিজের রুমে গেল। মেহেরাবও নিজের রুমে ঢুকে পড়ল। করবি আগে ফ্রেশ হয়ে নিচে নামলো, তারপর জ্যাস আর মেহেরাবের জন্য খাবার পরিবেশন করলো। মেহেরাব মজা করে বলল, কি ব্যাপার ভাবি, আজ তো একদম বউ বউ লাগছে। প্রথমবার নিচে নেমে সবার জন্য খাবার দিলেন। জ্যাস সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আজ প্রথম আর আজই শেষ। মেহেরাব অবাক, মানে? জ্যাস শেষে বলল, আমার বউ শুধু আমাকেই খাবে, তোকে না। তুই নিজের জন্য একটা বউ খুঁজে নে। মেহেরাব হেসে মাথা নিচু করে বলল, আমার কপালে বউ নেই ভাই। করবি একের পর এক জ্যাসের প্লেটে খাবার তুলে দিচ্ছে। এটা খান, এটা ভালো হয়েছে, এটা ট্রাই করুন। জ্যাস মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। এতটা যত্ন, এতটা ভালোবাসা সে আগে কখনো পায়নি। মেহেরাব চুপচাপ খাচ্ছিল। করবি তার প্লেটেও একটু গরুর মাংস দিয়ে বলল, এটা খেয়ে দেখুন, খুব ভালো হয়েছে। এই দৃশ্য দেখে জ্যাসের ভেতরে হালকা ঈর্ষা জন্ম নিল। মেহেরাবের প্লেটে খাবার তুলে দিতেই জ্যাসের মুখটা একটু শক্ত হয়ে গেল। সে চুপচাপ খাচ্ছিল, কিন্তু চোখে স্পষ্ট ঈর্ষার ছাপ। করবি সেটা খেয়াল করলো। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তার। সে আবার জ্যাসের প্লেটে খাবার তুলে দিয়ে বলল, আপনি খাচ্ছেন না কেন? এটা খান, আপনার পছন্দ হবে। জ্যাস গম্ভীর গলায় বলল, ওরটা দিলেই তো হলো, আমার আর দরকার কি? মেহেরাব মুখ নিচু করে হাসি চাপার চেষ্টা করলো। করবি ভ্রু কুঁচকে বলল, এইটা কি কথা হলো? উনি তো আপনারই মানুষ, আর আমি কি সবার খেয়াল রাখতে পারি না? জ্যাস এবার সরাসরি তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে বলল, সবাইকে না, শুধু আমাকে রাখলেই হবে। এই কথায় করবির বুকটা কেমন যেন কেঁপে উঠল। সে কিছু না বলে চুপ করে গেল। খাওয়া শেষ হতেই হঠাৎ করবির ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে কল। ওপাশ থেকে জানানো হলো মায়ের শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছে। এক মুহূর্তে সব কিছু থমকে গেল। করবির হাত কাঁপতে শুরু করলো। আমি আমি এখনই যাচ্ছি। জাস্ট এক সেকেন্ডও দেরি করলো না, চলো। দুজন দ্রুত হাসপাতালে পৌঁছালো। কেবিনের সামনে গিয়ে দেখলো সবাই উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নূর, জেসমিন, হামজা, সবাই। ডাক্তার বেরিয়ে এলেন কিছুক্ষণ পর। করবি ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, আমার মা কেমন আছেন? ডাক্তার শান্ত গলায় বললেন, চিন্তার কিছু নেই, হঠাৎ প্রেশার একটু নেমে গিয়েছিল, এখন স্টেবল আছেন, তবে খুব যত্ন নিতে হবে। সবাই যেন একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। করবি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। জ্যাস পাশে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখল। আমি আছি, সে ধীরে বলল। কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে করবির মা সুস্থ হয়ে উঠলেন। বাড়িতে নিয়ে আসা হলো তাকে। বাড়ির পরিবেশও বদলে গেল। অনেক দিন পর সেখানে হাসি আনন্দ মনে হয় ফিরে এলো। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিল করবি। হালকা বাতাস বইছে, আকাশে ম্লান আলো। জ্যাস এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর জ্যাস ধীরে বলল, তুমি খুশি? করবি তাকালো তার দিকে। হ্যাঁ, অনেক। আর আমি? জ্যাসের কণ্ঠে অদ্ভুত একটা গম্ভীর্য। করবি একটু চুপ থেকে বলল, আপনি এখন আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। জ্যাস হালকা হেসে মাথা নাড়ল। ভরসা না, আমি তার থেকেও বেশি কিছু হতে চাই।
করবীর বুক ধরফর করতে লাগলো। মানে জ্যাস এক পা এগিয়ে এলো। আমি তোমার সব কিছু হতে চাই করবী, তোমার সুখ দুঃখ ভয় সব কিছুর সঙ্গী। নীরবতা নেমে এলো চারপাশে। করবীর চোখে জল চলে এলো অজান্তিক। এতদিনে বুঝলাম। সে ধীরে বলল, আপনি কখনো খারাপ ছিলেন না, শুধু সময়টা খারাপ ছিল জ্যাস। জ্যাস তার দিকে হাত বাড়িয়ে দিল। করবী একটু দ্বিধা করলো, তারপর ধীরে ধীরে তার হাতটা ধরে ফেলল। তখনই ঘুম ভেঙে গেল করবীর। চারপাশে তাকিয়ে খুঁজতে শুরু করলো জ্যাসকে। জ্যাস ঘুমিয়ে আছে ওর পাশে। তখনই যেন ওর বুকে প্রাণ ফিরে আসলো। ঘুমের ঘোরে করবীর কান্না জল মুছে ধীরে হাত বাড়িয়ে দিল জ্যাসের মুখের দিকে। মনে হলো সব কিছু ঠিক করা প্রয়োজন। স্বাভাবিক একটা জীবন, সুন্দর একটা ভালোবাসার সংসারের প্রয়োজন।